সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসতুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলি নিয়ে পর্যালোচনা করে থাকি। সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাব ইলিয়াস ভাই, তবে যাওয়ার আগে আমরা একটু পত্রিকার শিরোনামগুলো পড়ে নেই। দৈনিক প্রথম আলো, সনদে স্বাক্ষরে প্রস্তুত দলগুলো, তবে চূড়ান্ত কপি দেখে সিদ্ধান্ত। ঘরে ফিরছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলি দখলদারির অবসান ছাড়া স্থায়ী শান্তি আসবে না। দৈনিক আমার দেশ, ক্যান্সার চিকিৎসায় কতদূর এগিয়েছে বাংলাদেশ, গুমের ঘটনায় অভিযোগ দাখিল, ন্যায় বিচারের পথে অগ্রগতি, HRW এর প্রতিক্রিয়া। বাংলাদেশ প্রতিদিন, কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না, মির্জা ফখরুল। ভোট ডাকাতি করলে প্রতিহত করতে হবে, জামায়াত আমির। চূড়ান্ত প্রার্থীর খোঁজে বিএনপি। যুগান্তর, জুলাই সনদ বাস্তবায়ন ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামায়াত, উচ্চকক্ষে পিআর বিষয়ে এনসিবি ছাড় দেবে না। ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা, সরে যাচ্ছে ইসরায়েলি সেনা। কালের কণ্ঠ, ৭টি অস্ত্র ঢুকছে দেশে, অবৈধ অস্ত্রে বাড়ছে অস্থিরতা, ৯ মাসে গুলিবিদ্ধ ১৭০। চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। দৈনিক ইত্তেফাক, যুদ্ধবিরতি কার্যকর, দলে দলে বাড়ি ফিরছে গাজার মানুষ। মবের শিকার হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ। সমকাল, রাজধানীতে বেআইনি লাশের সংখ্যা বেড়েছে, শহীদুল আলম মুক্ত, দেশে ফিরছেন আজ। গণতন্ত্র ফেরার লড়াইয়ে স্বীকৃতি পেলেন মারিয়া মাচাদো। উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। দেশ রূপান্তর, সন্ধানে মন নেই, কিনতে পটু, জ্বালানি আমদানি প্রসঙ্গে। ধানের শীষ নিয়ে টানাটানি কেন, ফখরুল। দৈনিক কালবেলা, আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব, বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল। অন্ধকারে বিমানের মনিটর। বণিক বার্তা, ব্যাংকে স্থায়ী আমানত সবচেয়ে বেশি শিল্প প্রতিষ্ঠান ও এনজিওদের, একেবারে কম গণমাধ্যমের। ১২,০০০ সদস্য নিয়েও কার্যত নিষ্ক্রিয় র্যাব। মানবজমিন, কঠোর ব্যবস্থা দলের, তবু আসছে অভিযোগ, বেওয়ারিশ লাশ নিয়ে বিপাকে ঢাকা মেডিকেল। নিউ এজ, অ্যাম্বুলেন্স র্যাকেটস হোল্ড প্যাশেন্টস হোস্টেজ, Israel ceases fire, Gaza start returning home. A party out to capture admin before polls, BNP. Daily Star, a nation's daughters in peril. আমরা থেকে এই ছিল উল্লেখযোগ্য সংবাদ। একটা বিষয় অনেকদিন পরে দেখলাম যে রাজনৈতিক বিষয়গুলোর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে লিড করেছে দৈনিক পত্রিকাগুলো, এবং সেই জায়গাটায় যদি আমরা একটু দেখি যে রাজধানীতে বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়েছে, অবৈধ অস্ত্রের সংখ্যা বেড়েছে, সামনে জাতীয় নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা এক ধরনের চলছেই। এই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক সমালোচনা হয়েছে। এই মুহূর্তে এসে এই যে বিষয়গুলো, এটি আসলে সামনে নির্বাচন বা এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যে জীবনযাপনকে আসলে একটা বিপর্যস্ত করার প্রচেষ্টা কিনা বা হতে পারে কিনা। না, সেটি তো আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল অনুষ্ঠান যারা দেখছেন। নির্বাচনের আগে নির্বাচন ধরুন যে শিডিউল ঘোষণা, যে তারিখ, সম্ভাব্য তারিখ বলা হয়েছে, আর কিন্তু বেশি দিন বাকি নেই। আর আমরা তো জানি আমাদের দেশের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাত হতেই থাকে। নির্বাচন যত কাছে আসছে, এটি কিন্তু আরো, যে আজকে সব পত্রিকাগুলো রিপোর্ট করে আমরা দেখেছি যে জুলাই সনদ নিয়ে বেশি গত কদিন অনেক রিপোর্ট হচ্ছে, আজকে দেখলাম নতুন। এটি কারণও রয়েছে। আমরা কিন্তু আসলে এই যে বেওয়ারিশ লাশ, এটি তো দেশের জন্য, একটি গণতান্ত্রিক দেশের জন্য, যে দেশে মানবাধিকার সংরক্ষিত হয় সেসব দেশের জন্য ভালো খবর না। কিন্তু এখন ইদানিং কিন্তু অনেক পাওয়া যাচ্ছে, এবং আমরা মাঝে মাঝেই খবর দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আর্মস ঢুকছে বাংলাদেশে, যেমন মিয়ানমার থেকে, অন্য জায়গা থেকে। তো এটা তো অশনির সংকেত। আসলে হয়েছে কি, ৫ তারিখের পরে পুলিশের এক ধরনের, পুলিশের মধ্যে ভীতি কাজ করছে। আমার যা ধারণা, তারা পূর্ণোদ্যমে কাজ করতে পারছেন না। এবং কালকে আমি দেখলাম যে একটি কোথাও কোনো একটি মহাসড়কে পুলিশ বাধা দিয়েছে, কি ইঞ্জিন চালিত রিক্সা, ইঞ্জিন চালিত রিক্সা, হ্যাঁ, তারপরে ঘটনা
সেই রিক্সাটা যিনি চালান তিনি পুলিশকে আহত করেছেন এবং তাকে হাসপাতালে যেতে হয়েছে। তারপর দেখুন যে চাঁদাবাজি, যে নরসিংদীর ঘটনা আমরা জানি, এই ধরনের ঘটনা তো ঘটছে। এটি উদ্ধার করতে পুলিশের একটু সময় লাগবে, তাদের যে ভাবমূর্তি, তাদের যে শক্তি, এবং পুলিশে আরও জনবল বাড়ানো দরকার। বাংলাদেশের পুলিশ এবং নাগরিকদের যে রেশিও সেটি কিন্তু ঠিক নেই, পৃথিবীর অন্য দেশের মতো না, অনেক কম পুলিশ। আর বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে, আমি সরাসরি বলি, আইন ভাঙার একটা প্রবণতা সবার মধ্যে আছে। যেমন আমরা মন্ত্রীপাড়ায় দেখেছি সবসময় উল্টো দিক দিয়ে গাড়ি যায়, এটা পৃথিবীর কোনো সভ্য দেশে চিন্তা করা যায় না। কিন্তু আমাদের এখানে মানে সবার গা সওয়া হয়ে গেছে, এগুলো আর অপরাধী মনে হয় না, বাট এগুলো বিরাট ধরনের অপরাধ। তো এই আমি যেটি বললাম যে এইসব যেসব এখন যেসব ঘটনা ঘটছে, আরেকটা দেখুন মব সন্ত্রাস হচ্ছে বিভিন্ন জায়গায়, পুলিশের বিরুদ্ধে মবের, মানে পুলিশের বিরুদ্ধে মব, যেটি আপনি বলছিলেন রিকশা চালক, ক্যান ইউ ইমাজিন যে এগুলো কিন্তু ঘটছে। পুলিশের মনোবল ফিরে পেতে হবে। এবং যেটা বলা হচ্ছে, আমরা জানি যে সম্প্রতি পুলিশে আরও কিছু লোকবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, কি 4000 না কত, আরও বেশি লাগবে। এটি হলে আশা করি আমি এগুলো ঠিক হয়ে যাবে। ইলিয়াস ভাই, এখানে যে একটি রিপোর্ট রয়েছে, এটি হলো ইত্তেফাকের একটি রিপোর্ট, মবের শিকার হচ্ছে পুলিশ। এটি 14 মাসে পুলিশের উপর 195টি হামলা। অর্থাৎ এই আপনি যে বলছিলেন যে পুলিশ একটা ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে 5ই আগস্টের পর থেকে, এই 195টি হামলা তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কিংবা জননিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? যদি এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে রয়েছে, তারা তো মূল প্লেয়ার না, মূল প্লেয়ার পুলিশ। মূল অ্যাক্ট করতে হবে কিন্তু পুলিশকে। এবং ধরুন নির্বাচন সময় সেনাবাহিনী থাকলো, নির্বাচন ভালো হলো, সব কিছু ঠিক আছে, বাট দেশের মানুষের তো নিরাপত্তা প্রয়োজন। মব সন্ত্রাস বন্ধ করতে সরকার ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি, পুরোপুরি ব্যর্থ হয়েছে। নানা জায়গায় মব হচ্ছে, আপনার পারিবারিক বিরোধ রয়েছে, আমি কোনো সংগঠন করি, আমি লোকজন নিয়ে গিয়ে সেখানে প্রেশার ক্রিয়েট করলাম বা একটা কিছু করলাম, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। সব 195টি বলেছে, শুধু পুলিশের উপরে 195টি হামলা হয়েছে, এবং সাধারণ মানুষের উপরে তো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি। মব যারা করে তাদেরকে সারিয়ে নেওয়া হচ্ছে, আমরা সেটাও দেখেছি, থানা থেকে সারিয়ে নেওয়া হয়েছে। এটি ভালো প্রবণতা না। এগুলো আসলে কি বলে, এক ধরনের আশ্রয় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এক ধরনের আশ্রয় দেওয়া হচ্ছে। এবং আমাদের সবার মেন্টাল মেকআপটা এরকম যে আমি যেটি ভাবি সেটি চূড়ান্ত, সেটি সঠিক, বাকিরা যেটা ভাবে সেটি সঠিক না। এই কারণে কিন্তু এই সন্ত্রাসগুলো হচ্ছে। আর মবের ব্যাপারে সরকার যদি আরও কঠোর হতে পারে, আমি জানি আদৌ পারবে কিনা, তাহলে এগুলো কিন্তু বন্ধ হওয়ার সম্ভব। না হলে কিন্তু এই প্রবণতা আরও বাড়বে। এবং এটা আইন শৃঙ্খলা না মানার এই চরম প্রবণতা, এটি হচ্ছে মব, যে আমি কোনো আইন মানি না, আমি আমার যা ইচ্ছে আমি করবো। এটি কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। এই 195 পুলিশে গ্রামে গঞ্জে হাটে বাজারেও কিন্তু অনেক হচ্ছে, যেগুলো সব গণমাধ্যমে আসে না, আমরা কিন্তু এগুলো জানি। সুতরাং সরকারকে কঠোর বেছেরা আর কি, এবং জনসচেতনের জন্য, যদিও ইদানিং মানুষ একটু সচেতন হচ্ছে। মানুষ এক ধরনের, তো ধরুন 5 আগস্টের পরে গত বছর মানুষের মধ্যে এক ধরনের কি বলে যে ভয় ভীতি নানা কিছু ছিল, এখন সব ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এই মব সন্ত্রাস বলুন, আমাদের তো আশাবাদী হতে হবে, এছাড়া তার গত্যন্ত নাই আমাদের। আসলে আমরা আশাবাদী হতে চাই যে একটি এই মব সন্ত্রাস সহ যে অনাচার অত্যাচারগুলো মানুষের উপর চলছে, এগুলো বন্ধ হবে। সামাজিক প্রতিরোধ ব্যবস্থাটাও কি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশে? যে আগে তো এক ধরনের সামাজিক প্রতিরোধ ছিল, রাজনৈতিক এক ধরনের স্থানীয় প্রতিনিধিরা ছিলেন, না সেটি তো একদম শেষ হয়ে গেছে বাংলাদেশে। আগে ধরুন পারিবারিক বিরোধ হলে সেটি ধরেন বাড়ির মুরব্বীরা বসে বা গ্রামের মুরব্বীরা বসে ঠিক করে দিত, মানুষ কিন্তু মানত। এমন শুনেছি যিনি বড় সালিশ করতেন তার লাঠি পাঠিয়ে দিল, তার যে ডিসিশন হতো সেটি হবে মেনে নিত। এখন তো এগুলো নয়, মানুষ থানায় চলে যায়, না হলে নিজে অ্যাকশন নেয়। এগুলো তো এই সামাজিক প্রতিরোধটা খুব দরকার। এটি কিন্তু আমাদের এখানে একদম ভেঙে পড়েছে। এটি কারণ এই ধরুন এতটুকু একটা ছোট্ট দেশ, মানুষ 18 কোটি বলে, অনেকে বলেন যে কাগজে কলমে 18 কোটি, বাস্তবে আরও বেশি। এর নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। সুতরাং আর যে কথাটা আগে বললাম যে নিয়ন্ত্রণ করা আরও কঠিন, এই কারণে আইন মানার কোনো প্রবণতা নেই। আপনি দেখুন এমন একটি দেশ, লাল বাতি যখন জ্বলে তখন গাড়ি যায়, সবুজ বাতি যখন জ্বলে বা বাতি যদি না জ্বলে গাড়ি দাঁড়িয়ে থাকে। এটি কোনো সভ্য দেশে কিছু ইন্ডিকেটার আছে, কিন্তু আপনি দেখুন এই একটি ইন্ডিকেটার, এটি ভাবাই যায় না। আর একটু আগে যেটা বললাম
যে মন্ত্রী যে পাওয়ারফুল, শুধু মন্ত্রী না, যে পাওয়ারফুল সে উল্টো দিক দিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একটা দেশের যে মানুষের মেন্টাল মেকআপটা কি, এটা কিন্তু একটা ইন্ডিকেটার। সুতরাং এই দেশ নিয়ন্ত্রণ করা আসলেই খুব কঠিন। সুতরাং আপনি যেটা বলছেন, সামাজিক প্রতিরোধ দরকার। আসলে সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, কিছু কিছু জায়গায় মাঝে মাঝে হয় আমরা দেখি, কিন্তু সর্বত্র হচ্ছে না। এটি এক ধরনের ভেঙে পড়েছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যখন প্রতীক দেওয়া হয়েছে, তখন কিন্তু মানুষের মধ্যে বিরোধ আরও বেশি। দলীয় প্রতীক যখন দেওয়া হয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে, ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেই প্রবণতাটা এখনও চলছে। এই প্রতীক বাদ দেওয়া হয়েছে, এখন আশা করি ঠিক হয়ে আস্তে আস্তে তো স্থানীয় জনপ্রতিনিধি এই সমস্যার সমাধান হয়তো হবে। আরেক বিষয় হলো অবৈধ অস্ত্র। আমরা দেখি যে নির্বাচনকে এলে এটি একদম আমরা ঐতিহ্যগতভাবেই দেখে আসছি, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র সবসময় বাংলাদেশে প্রবেশ করে এবং 5ই আগস্টের পরে বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো উদ্ধার করা যায়নি। অর্থাৎ এটি একটা অশনি সংকেত কিনা? অবশ্যই অশনি সংকেত। বাংলাদেশের নির্বাচন কিন্তু বানচাল করার নানা চেষ্টা চলছে। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হচ্ছে। দেখবেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানা সময় নানা ধরনের দাবি নিয়ে আমাদের অনেক রাজনৈতিক দল হাজির হয়। হ্যাঁ, তারপরে বাইরের একটা শক্তি আছে, তারা চাচ্ছে যে নির্বাচন না হোক, বাংলাদেশ অস্থিতিশীল থাকুক। এটিকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং তারই অংশ হিসাবে এই অস্ত্রগুলো আসছে এবং আরও কিন্তু আসবে। এগুলো সরকারকে কঠোর দমন না করলে কিন্তু একদম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের পাহাড়ের অবস্থা তো খুব বেশি ভালো নয়। পাহাড় অবস্থা সাম্প্রতিককালে খুব খারাপ হয়েছে, আপনি জানেন। যে এটিও ষড়যন্ত্র আছে বিদেশি, আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো এগুলো আসলে কঠোর হাতে দমন না করলে কিন্তু আসলে তার আরও এটি বাড়ানোর চেষ্টা করবে। এই দুটি সংবাদ যদি আমি একত্রে আলোচনা করি, 12,000 সদস্য নিয়ে র্যাব বসে আছে বলা যায়, তেমন কোনো কার্যক্রম নেই, সেটি একটি রিপোর্ট রয়েছে। আরেকটা হচ্ছে গুমের ঘটনায় অভিযোগ দাখিল, ন্যায় বিচারের পথে অগ্রগতি, HRW একটি প্রতিক্রিয়া। আমরা দেখেছি ট্রাইব্যুনালেও বিচার রয়েছে, বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাদের নামেও ওয়ারেন্ট জারি, 23 জন। এটি আসলে ইতিবাচক কিনা, বা এটি আবার এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার, যেটি কেন তৈরি করবে? কেউ আইনের ঊর্ধ্বে না, আমাদের মাথায় রাখতে হবে। আমার তো একটি বাহিনীকে বলে দেশপ্রেমিক। তারা আমাদের বিভিন্ন সংকটে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে 5ই আগস্ট যেটি হলো, তখন তো সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল, কিন্তু কিছু যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বিরাট বিরাট অভিযোগ। এগুলো ভাবা যায় না। হাজার হাজার মানুষ তারা হত্যা করেছে, গুম করেছে, যেটা অভিযোগ এসছে। সুতরাং তাদের বিচার হতে আসতেই হবে। বিচার হতে না আসে কিন্তু না আসার কোনো সুযোগ নেই, দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এবং এদের আমি যতদূর জানি যে কয়েকজন এখন দেশের বাইরে চলে গেছে। এটি কিভাবে গেল? আমরা 5ই আগস্টের পরে অনেক মামলা দেখেছি, অনেক বড় বড় আসামিদের দেশের বাইরে চলে যায়। এটি আসলে আমাদের মানে কোন ব্যবস্থাপনায় এই সংকটটা? বাংলাদেশ তো সবাইকে পারচেস করা যায়, এই হচ্ছে একটা অসুবিধা। আপনি যা ইচ্ছে তাকে পারচেস করতে পারবেন, আপনি সুবিধা নিতে পারবেন। এদেশ এমন একটি দেশ, ব্যাংক লুট করে, তার ব্যাংক দখল করে ফেলে, তার কিছু হয় না। যে কৃষক 5,000 টাকা ঋণ নেয়, তার হাতে দড়ি দিয়ে থানায় নিয়ে যায়। এইটি হলো এই দেশ। সুতরাং আমি স্টুডিওতে এই মুহূর্তে বলবো না, বলা ঠিক হবে না যে এরা কিভাবে গেছে। এই যে ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছিল, কই তাদের কি হদিস, কি খবর কি? আমরা যদি একটা তালিকা দেখেছি আমরা যে এরা ছিল, কিন্তু জনমনে তো অনেক প্রশ্ন রয়েছে। তারা কিভাবে বেরোলো? ক্যান্টনমেন্ট আসছে ভদ্রলোক বা শান্ত মানুষ বা যারা আইনশৃঙ্খলার কোনো ক্ষতি করেনি এরকম মানুষ তো গিয়ে আশ্রয় নেয় নিশ্চয়ই। যারা আশ্রয় নিয়েছে ভয় থেকেই নিয়েছে। ভয় কিন্তু কেন হয়েছে? তারা নানা অপরাধ করেছে, কিন্তু হঠাৎ একদিন দেখলাম যে তারা নাই, শুনলাম যে ক্যান্টনমেন্ট নাই। এই ধরনের ঘটনা তো হচ্ছে। আমরা একটু জুলাই সনদের দিকে আসি। মোটামুটি বলা যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ নিয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু সংকটটি রয়েছে নির্বাচন এবং গণভোট নিয়ে, আসলে প্রক্রিয়াটি নিয়ে এবং পিআর, এই তিনটি জায়গায় একটু সংকট রয়েছে। এটি খুব ব্যাপক আলোচনা হচ্ছে। গণভোট কখন হবে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে শেষ দিন যে মিটিং করলো রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশন, সবাই কিন্তু খুব গুড মুডে ছিলেন, সবাই খুব হাসি মুখে। এবং এই জুলাই সনদ নিয়ে তো দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, নানা কিছু হয়েছে, বা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো অধিকাংশ জায়গায় কিন্তু ঐকমত্য হয়েছে। কিছু জায়গায় নোট অফ দিছে কিছু কিছু পয়েন্টে। বাট বড় যে বিষয়গুলো, দিন একজন আমাদের এক নেতার সাথে আলাপ হচ্ছিল জামাতের, তিনি বললেন যে আসলে এই এখন যেটুকু আছে এগুলো সব মিটমাট হয়ে যাবে, এগুলো কোনো বড় ইস্যু না। আর
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণভোটের নির্বাচনে জাতিসংঘের নির্বাচন দিন হওয়া উচিত, কারণ আমরা জানি গণভোট এবং জাতিসংঘের নির্বাচন আয়োজন করা কিন্তু অলমোস্ট সেম মেকানিজম, সেম খরচ, প্রায় সেম খরচ। সুতরাং এই রাষ্ট্রে এটি বহন করা এখন আলাদা করে নির্বাচন। আরও একটি বিষয় আছে, গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, কারণ এখানে আগে 3টি গণভোট হয়েছে আর এটি হলো 4টি। এই এখন যারা ভোটার, যাদের বয়স 38-40 বা তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি, এবং নতুন যারা ভোটার হয়েছে তাদের এগুলো জানানো উচিত, ব্যাপক ক্যাম্পেইন করতে হবে। এদেশের মানুষ টিপসই দেওয়া জমির দলিল এখন অনেকে আছেন, হ্যাঁ, সুতরাং মানুষকে বোঝাতে হবে যে গণভোট কী বিষয়, আমি রাষ্ট্রের মালিক, আমাকে কি দিচ্ছেন আপনারা, এটা আমরা বুঝে নিতে হবে। সুতরাং এটি মানুষকে সচেতন করে তারপরে গণভোট করা উচিত। এখন যদি এটি করতে যায় তাহলে কিন্তু টাইম কনজিউমিং, এই জন্য সময় লাগবে। নির্বাচনটি কিন্তু আবার জাতিসংঘের নির্বাচনটি আবার চলে আসছে। যদি রোজার আগে আমরা করতে চাই, যে কি বলে যে ফেব্রুয়ারির মধ্যে, আমরা যতটুকু জেনেছি 19 ফেব্রুয়ারি রোজা শুরু হবে, এর আগে করতে হলে, এর আগে আবার যদি এই গণভোটের প্রচার করে গণভোট করতে চান, এই সময় আছে বলে আমি মনে করি। সুতরাং একসাথে যদি হয় অর্থ সাশ্রয় হবে এবং কি বলে যে এটি খুব ভালো হয়, না হলে কিন্তু সংকট। যদিও পিয়ার পদ্ধতি আপার উচ্চকক্ষে কিন্তু অলরেডি সিপিডি বলছে যে এটি দরকার নেই, কারণ বাট আমি মনে করি এটি হলে একটা ব্যালেন্স হয় ভালো। রাজনৈতিক দলগুলো খুব ইষ্ট, তো বিএনপির একটা প্রস্তাবও ছিল 31 দফায়। সবচেয়ে ভালো লাগছে একটি বিষয় যে রাজনৈতিক দলগুলো লোক দেখানো বা নিজেরা বিশ্বাস করুক, তারা চায় কিন্তু যে গণতন্ত্রটা একটু সুসংহত হোক, টেকসই হোক। এটি কিন্তু ভালো প্রবণতা, এটি কিন্তু আগে আমরা কখনো দেখি। এটি ঐক্যমত কমিশনে বসার পর থেকে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের তারা চায় যে একজন প্রধানমন্ত্রী হয়ে সে যেন ফ্যাসিস্ট না হয়ে যায়, সে যেন স্বৈরাচার না হয়, অন্তত কিছু করার চেষ্টা তো করছে। কতটুকু হয় জানি না। আমি আগে যেটা বলেছি, বাংলাদেশের মানুষের মেন্টাল মেকআপ জানি, কেমন মানুষ এখানে। সুতরাং এটি কিন্তু ভালো দিক। সুতরাং আর তো 4 মাসের মতো নির্বাচনের বাকি আছে, যদি যথাসময় হয়, কোনো সমস্যা না হয়। এই গণভোটটি একসঙ্গে করলে ভালো হয়। গণভোট একসঙ্গে করলে ভালো হয়, কিন্তু গণভোটের যে বিষয়গুলো আমরা যদি একটু দেখি, ধরেন গণভোটে যদি না ভোট বিজয়ী হয় তাহলে কি দাঁড়াবে? এই বিপ্লব, এই অভ্যুত্থান, এগুলোর কি দাঁড়াবে? তাহলে না ভোট হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি, যদি এই প্রশ্ন 2-1 তুলেছেন। হ্যাঁ, কারণ ধরুন আওয়ামী লীগের একটা বিশাল অংশ আছে যারা ভোটার, সেটি তো 2008 সালের হিসাব, সেটি কি এখন প্রযোজ্য? না, সেটা বলে না, তাও তো আছে। আওয়ামী লীগের ভোটার আছে অনেক, জাতীয় পার্টির আছে, যারা এই বিপ্লবকে বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করে না। এবং একটি আওয়ামী লীগের নেতা কর্মী, তারা যে 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, ব্যাংক লুট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এটি কিন্তু আর বিশ্বাস করে না, জানেন তো। একদম টপ লিডার থেকে একদম গ্রামের যে সাধারণ কর্মী বা সমর্থক, সুতরাং এই ভোটারগুলো তো আছে, তারা তো, সুতরাং না হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কারণ এখানে বিএনপি চায়, জামাত চায়, অন্যান্য যে নতুন যে দল হয়েছে এনসিপি, যদি তার দেশে কোনো ভোট নাই, বেশিরভাগ রাজনৈতিক দল বেশিরভাগই চায়, যে আন্দোলন সংগ্রাম করছে মোর দেন 60, এই রাজনৈতিক দলগুলো চাচ্ছে। সুতরাং হবে, বাট ওই অপশনে মাথায় রাখতে হবে। আপনি যেটি বললেন যে যদি না পাস হয়ে যায়, সুতরাং তবে গণভোট দিতে, সেটি ঐক্যমত কমিশনে সেই বিষয়গুলো কোনো আলোচনা হয়েছে কিনা? যদিও গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আসেনি। রাজনৈতিক দল যে না ভোট বিজয়ী হলে পরবর্তী সংসদে এগুলো হওয়ার সুযোগ আছে কিনা, বা রাজনৈতিক দলগুলো সে ধরনের কোনো কমিটমেন্ট আছে কিনা? আপনি ঠিকই বলেছেন, এটি আমরা শুনিনি, কিন্তু এটি নিয়ে আলোচনাই হয় না। বিকল্প চিন্তা কিন্তু সবসময় করে রাখতে হয়, তাই না? সবসময় করে রাখতে হয় যে কি না হলে কি হবে, বা এটি না হলে বিকল্প কি। নিশ্চয়ই সেটি এখন তো 2-3 দিন আছে, 15 তারিখ স্বাক্ষর হবে, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে, তারাও ওই কি সনদের কপি সিগনেচারের জন্য তারাও শেষ মুহূর্তে দেখে নেবে। এইসব যে আপনি যেটি বললেন, আমিও এটি মনে করি যে এটি একটি বিকল্প চিন্তাটি থাকা উচিত। এটা দিয়ে তারপরে ধরেন হা ভোট জয়ী হলো, তার পরবর্তী সংসদে যে বাস্তবায়ন করবে সেটির আসলে কোথায় নিশ্চয়তা? বাংলাদেশের রাজনীতি পাল্টে গেছে। কিভাবে পাল্টে গেছে? আগে ধরুন রাজনৈতিক নেতারা যা ইচ্ছা তাই করতেন, বিভিন্ন সময় আমরা দেখেছি। এই যে এবারে যে আন্দোলনটি হলো, গণ অভ্যুত্থানটি হলো, বিশাল অংশ ছিল ছাত্র, আমরা জানি।
এই ছাত্রদের বয়স, এই ছাত্ররা কিন্তু আগামী 30 বছর রাজনীতি সচেতন থাকবে বা রাজনীতি করবে, 30 বা 35 বছর, 40 বছর, কারণ এদের বয়স তো 22 থেকে 24 বা 26 ছিল। তাদের একটি দৃষ্টি কিন্তু সবসময় রাজনীতিবিদদের উপর থাকবে। আমি যা ইচ্ছে তাই করে পার পেয়ে যাব, যেমন শেখ হাসিনা মনে করেছিলেন এবং অনেক সাধারণ মানুষও মনে করতেন মৃত্যু ছাড়া তাকে বোধহয় আর কোনোদিন সরানো যাবে না, হ্যাঁ, তিনি ক্ষমতা ছাড়বেন না। কিন্তু তা কিন্তু সাথে হয়েছে এবং খুব লজ্জাজনকভাবে দুজন লোক এই ভূখণ্ড থেকে পালিয়ে গেছে। একজন লক্ষণ সেন 800 বছর আগে, এবার গেলেন তিনি, যিনি আগের দিনও বলেছেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না, কিন্তু তিনি গিয়েছেন। এবং কেন ইমাজিন, একটা শুধু তিনি না, তার 300 এমপি মন্ত্রী আগের সংসদে যারা এমপি ছিলেন, যদিও এগুলো কোনো আগের সংসদের আগের মন্ত্রীরা সব কিন্তু পালিয়ে গেছে, মসজিদের ইমাম সহ, তার নিয়োগদায়ী ইমাম সহ পালিয়ে গেছেন, প্রধান বিচারপতি পালিয়ে গেছে, এটা ভাবা যায়? সুতরাং যা ইচ্ছে তাই আমি রাজনীতিবিদরা করব, আগামী দিনে বাংলাদেশ এরকম হবে বলে আমি মনে করি না। এই রাজনীতিবিদদের সচেতন হওয়ার সময় এসছে, খুব ভালো সময় এনজয় করছি, একটু পরে কিন্তু আবার আমার খারাপ সময় আসতে পারে, এটি মাথায় রাখতে হবে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ তারা যখন চালাবেন নিশ্চয়ই তারা সচেতন থাকবেন। বাট আমার খুব সচেতন হয়েছেন, আপনি দেখুন যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে বক্তব্য দিয়েছেন একদম বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে, সেখানে কিন্তু স্পষ্ট সব কিছু বলা আছে, বাট তিনি কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো বিষোদ্গার করেননি, কিন্তু সব পজিটিভ কথা বলেছেন। তো রাজনীতিবিদদের পজিটিভ হওয়ার সময় এসছে, তারা দেশটাকে নিয়ে ভাবেন, আর তার যাতে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। একটু আগেও বলেছি, ছোট্ট একটি দেশে এত মানুষ, জনচাপে পিষ্ট, সুতরাং দেশটাকে এগিয়ে নিতে হলে রাজনীতিবিদ এখন পজিটিভ রাজনীতি করার সময় এসে আমি যা ইচ্ছা তাই করবো। এবং রাজনীতি আরও বেশি আছে, যদিও আমাদের এখানে এই যে আমার পার্লামেন্ট সদস্য যারা হন, তারা যেসব কাজ করেন পৃথিবীর অন্য কোনো দেশ করেন না। কোন রাস্তা কে ঠিকাদারি পাবে, এই গমের ভাগ কে পাবে, বাজারে কি যেন দেয়, এই যে ইজারা কে পাবে, এটা কিন্তু এমপি সাহেবদের কাজ না, কিন্তু আমাদের এখানে কিন্তু হয়। এটি কারণে ধরে আমাদের শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা থাকলেও এটি কেন হচ্ছে, মানে এই কারণটা কি, মানে নিয়ন্ত্রণ করার কেন এই আকাঙ্ক্ষা থাকে? 10-12 কোটি 25 কোটি টাকা খরচ করে এমপি হন কেন? আপনি দেখবেন যে সংসদে মোর দ্যান 60% ব্যবসায়ী এখন এমপি। গত যে ভুয়া সংসদ হলেও কিন্তু ছিল ব্যবসায়ীরা, আগের সংসদে দীর্ঘদিন থেকে এটি হচ্ছে। আগে কিন্তু এক সময় এই প্রবণতা ছিল না, রাজনীতিবিদরা হতেন। আপনি দেখুন এমন কালচার হয়ে গেছে, আপনি 30 বছর রাজনীতি করলেন, আমি 30 বছর চাকরি বাকরি বেসরকারি ইনকাম করলাম, আপনার 30 বছর রাজনীতির দাম নাই। আমি যদি পার্টি ফান্ডে 2 কোটি টাকা দিয়ে দিই বা নেতাকে তুষ্ট করি, আমি কিন্তু আপনার উপরে চলে যাব। এই প্রবণতা কিন্তু বাংলাদেশে আছে, এগুলো তো দূর করতে হবে। এবং এই যে যারা সংসদে যান, ব্যবসায়ী যদি সংসদে যান, তিনি সবসময় চিন্তা করবেন তার ব্যবসাটা কীভাবে ভালোভাবে হবে। আমরা তো সেটা চাই না, আমরা চাই জনগণের কথা বলুক, মানুষের কথা বলুক। গ্রামগঞ্জে ওই যেটি আপনি বললেন যে এটি কেন করতে হয়, একটা চক্র হয়ে গেছে, একটা কি বলে যে এমপি সাহেব যখন নির্বাচন করতে চান, নির্বাচন আগে এই দলের নেতা কর্মীরা থাকে। আর আমাদের দেশের সমস্যাগ্রস্ত দেশ, সবারই কোনো না কোনো সমস্যা আছে, সব মিলিয়ে এরকম পরিবেশ আসলে হয়ে গেছে। সেক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার। 5ই আগস্টের পর আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলো ইতিবাচক হওয়ার চেষ্টা করছে, আমরা মনোনয়নে আসলে ইতিবাচক দেখবো কিনা? ধরেন এই যে বলছিলেন 30 বছর রাজনীতি করছে, কিন্তু দেখা গেল যে জেলখানায় একজন দাগি আসামে বেরিয়ে আসলেন, তার প্রভাব আছে, তাকে মনোনয়ন দিচ্ছে দল। তাই তো হচ্ছে, তাই চেঞ্জ হবে। এবারে নমিনেশন সব দলের ভালো হবে আমি আশা করতে চাই। জামাত তো অলরেডি 300 আসনে তাদের প্রার্থী, 300 না 299টা আসনে তাদের প্রার্থীরা দিয়েছে। যদি তারা আবার পিয়ারের কথা বলছে, পিয়ারের কথা বলছে, জোট করার কথা বলছে, আমি জানি না কেন প্রার্থী দিয়ে আবার পিয়ারের কথা বলছে, জোট করার কথা বলছে। বিএনপিও ভালো ভালো প্রার্থী, তারা নিজেরা অনেকগুলো জরিপ করছে প্রকৃত। এবং কিন্তু জনাব তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে শুধু দলের একদম কি বলে যে বড় নেতা সেটাই না, যার সাথে মানুষের যোগাযোগ আছে সেরকম ব্যক্তিকে নমিনেশন দেওয়ার চেষ্টা করবেন। নানা ধরনের জরিপ, ভালো লোক বেছে আনার একটা চেষ্টা চলছে। শুনুন, আপনি খারাপ হতে হতে আপনি যখন ওয়ালে ঠেকে যাবেন তখন তো সামনেই যেতে হবে, পিছনে কিন্তু আর যেতে পারবেন না। রাজনীতিতে একদম ওয়ালে ঠেকে গেছে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে 15.5 বছর গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন, নানা কিছু মিলিয়ে একদম ওয়ালে ঠেকে গেছে। এখন শুধু সামনে যাওয়ারই সুযোগ, এবং আশা করতে চাই সবগুলো দলগুলো সামনে যাবে।
সব দল সামনে যারা আমরা দেখছি, একদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলছে, আবার রাজপথে জামাত নিয়ে যেটি আপনি বলছিলেন, তারা 299 প্রার্থীতা ঘোষণা করেছে, পিআর নিয়ে রাজপথেও আছে, আবার ধরেন তারা জোটেও বলছে যে 100 আসন ছাড় দিতে তারা প্রস্তুত। এটি আসলে কর্মীদের চাঙ্গা রাখা, কারণ কোনো কর্মসূচি যদি না থাকে রাজনৈতিক দলগুলোর কর্মীরা কীভাবে চাঙ্গা থাকবে, এই জন্য করছে। জামাত পিয়ারের কথা, তারাও তো অনেক সাফার করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। গত 15.5 বছরে অনেক সাফার করেছে, তাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, নানাভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। এখন এই কর্মসূচি এগুলো করছে তারা দলকে চাঙ্গা রাখার জন্য। কর্মসূচি না থাকলে রাজনৈতিক দল চাঙ্গা থাকবে না। শুধু আমরা একটু যদি কালবেলাকে মির্জা ফখরুল সাক্ষাৎকার দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব, আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের বিচারও শুরু হচ্ছে ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ট্রাইব্যুনালে মামলা থাকলে প্রার্থী হওয়া যাবে না। এই তিনটা বিষয় একত্র করে যদি একটু। না, আওয়ামী লীগ ছাড়াও তিনি বলছেন আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না। এর মনে হয় যে আওয়ামী লীগ নির্বাচন করবে, তারা ছাড়াও নির্বাচন করা যাবে, এরকম একটা হেডলাইনের মধ্যে আসলে সেটি না। আমি যেটা বললাম যে দল হিসেবে বিচার শুরু হয়েছে তার। আওয়ামী লীগ তো নির্বাচন করতে কার্যক্রম নিষিদ্ধ পারবে না কেন? এই কোন নির্বাচন কমিশন কি করলো, গভর্নমেন্ট কি করলো, সেটি বড় বিষয়। তারা তো কোনো এলাকায় যেতে পারবে না। এই যে আওয়ামী লীগে যারা প্রার্থী হন, যদি নির্বাচন করে, যদি যারা প্রার্থী হবেন, তারা এলাকায় যেতে পারবেন না। তো একটা আসন ধরুন 3.5 লাখ 4 লাখ ভোট, তাদের কাছে যেতে পারবে না। মানুষের এত অত্যাচার নির্যাতন করেছে, আমি যেটি আগেও বলেছি, এলাকায় তারা যেতে পারবে। শুধু নির্বাচন করা তাদের সুযোগ নাই এখন আমার ধারণা, এবং তাদের বিচার শুরু হচ্ছে। সুতরাং আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন চিন্তা করতে হবে। ইনক্লুসিভের কথা বলে এই অপশক্তিকে সুযোগ আছে বলে আমি মনে করি না। একটা আলোচনা রয়েছে যে বিদেশি শক্তিরা চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে রাখার, এটি আসলে কতটা সত্য? যদিও আসলে আমাদের দেশে পলিটিক্সে তো আমরা বুঝি, বিদেশিরা কিন্তু অন্যভাবে দেখে সবসময়। এই দেশের মানুষের মেন্টাল মেকআপ, তারপর রাজনৈতিক সংস্কৃতি, এটা তো আমরা জানি যে হোয়াট ইজ দ্য রিয়েলিটি। বিদেশিরা কিন্তু সবসময় এগুলো বুঝতে পারে। তারা বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা, কেউ বলছে যে একদম সব মানুষ নিয়ে নির্বাচন, কিন্তু তারা যেই 15.5 বছর আওয়ামী লীগ দুঃশাসনটা চালিয়ে আছে সেটি কিন্তু মাথায় রাখেন না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেখেন রাস্তাঘাট হঠাৎ ওই দিন সালাউদ্দিন ভাই বলেছেন যে জয় বলে এখানে 2 মাইল পরে যাই বলে বাংলা, জয় বাংলা স্লোগান বাড়ি হঠাৎ দেখবেন ঢাকায় মিছিল করে। তো এগুলো করে তো রাজনীতি হবে না, এগুলো করে তো নির্বাচনে আসা খুব টাফ। সুতরাং বিদেশিরা বলেছেন ভালো কথা, কিন্তু এটি করার সুযোগ আছে বলে বিদেশিরা সবাই বলেনি, কিছু কিছু 2-1টি দেশ বলতেছে। হয়তো এমন দেশ আছে যারা পৃথিবীর সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনকারী, তারা এবার মানবাধিকারের কথা বলে বাংলাদেশ। ইসরায়েল ফিলিস্তিনে একদম ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার মানুষ মারছে, লক্ষ লক্ষ শিশু অনাহারে সেখানে আছে, কিন্তু সেই দেশগুলো আবার মানবাধিকারের কথা আমাদের এখানে বলে। সুতরাং তারা বললেই যে ইনক্লুসিভ নির্বাচনের নামে আবার সেই ফ্যাসিস্ট শক্তিকে নিয়ে আসার সেই সুযোগ আছে বলে আমি মনে করি না। ট্রাইব্যুনালে মামলা থাকলে নির্বাচন করতে পারবেন না, এটি আসলে নির্বাচন কমিশন বলেছে। এর ফলে অনেক সাধারণ মানুষও বিপদে পড়বেন কিনা? কারণ দেখা গেল যে ট্রাইব্যুনালে আমরা দেখেছি ভুরি ভুরি মামলা করা হয়েছে এই 5ই আগস্টের পরে, এবং যার সাথে সম্পৃক্ত এগুলো রিভিউ করা হবে নির্বাচন আগে আমার ধারণা, বা রিভিউ করা উচিত। কারণ আপনি জানেন যে অনেক ব্যক্তি কোনো যোগই নেই, কিন্তু তাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি ধরুন অনেক মামলা 200, 300, 400 আসামি, এটা বাণিজ্যও চলেছে। আপনি জানেন যে আপনাকে আমি মামলা দিলাম, আমি টাকা দিয়ে আবার ছাড়িয়ে নাম কাটিয়ে দিলাম। এই বিজনেসটা তো হয়েছে, এবং অনেক হয়েছে। 5 তারিখের পরে অনেক হয়েছে। এই যে আমরা একদিন দেখলাম যে এনসিপির গুলশানে সাবেক এমপির বাসায় গিয়ে তার হাজব্যান্ডের প্রথম দিন ঘুষ নিয়ে আসছে, পরের দিন আবার গেছে আনতে, কয়েকদিন পরে। এরকম ঘটনা তো ঘটেছে, এগুলো রিভিউ হবে আমার ধারণা। সেটি আসলে অগ্রগতি আছে কোনো? রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো কিছু প্রত্যাহার করা হচ্ছে, তাও সবগুলো নয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে যেই পরিমাণ মামলা হয়েছে তাদের দলের তার অর্ধেকও আসলে এখন পর্যন্ত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। এটা হবে, মামলা তো অনেক বিশাল জট আছে। আইন উপদেষ্টা বলেছেন, আমি দেখেছি গণমাধ্যম দেখলাম, তিনিও বলেছেন যেগুলো হয়রানিমূলক মামলা আছে। আসলে আমরা তো নিজের মতো করে বলি, অনেক সময় অরিজিনাল মামলা যদি আমার নামে হয়, আমি তখন অনেক সময় বলি যে এটা হয়রানিমূলক মামলা। আমি শুধু এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এগুলো প্রত্যাহার করতে একটু সময় লাগবে।
সেটা দলীয় প্রস্তাবনা আছে কিনা, মানে তাহলে দল থেকে এই কাজটি অগ্রগতি করতে পারে কিনা, যে তার দলের কত হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, এর মধ্যে কোনটা রাজনীতি, সেটি দলও একটি স্ক্রিনিং করতে পারে কিনা? অবশ্যই পারে, দলের সুযোগ আছে, তাহলে সরকার একটু আরও ইজি হয় করা। কারণ সম্পূর্ণ খবর আমরা রাখিও না, সরকার রাখার সুযোগ নেই। সুতরাং যদি দল থেকে তালিকা করা হয় যে এই মামলা এগুলো রাজনৈতিক, অনেকগুলো প্রত্যাহারও হয়েছে সোফারাইনও, অনেক মামলা কিন্তু প্রত্যাহারও হয়েছে। সুতরাং আপনি আপনার প্রস্তাব খারাপ না, কিন্তু এটা ভালো প্রস্তাব, এটা করা যেতে পারে। এটি যদি করে দেয়, তারপর যদি সরকার একটু পরীক্ষা নিরীক্ষা করে এগুলো প্রত্যাহার করে, তাহলে ভালো, মামলার জটও কমলো। আমরা একটু অর্থনীতির দিকে ফিরি। ব্যাংক ব্যবস্থা আপনি আগেই বলছিলেন ব্যাংক লুটপাট হয়েছে, এখন আমাদের যে নিত্য পণ্যের যে বাজার সেটিও বেশ অস্থির হয়ে উঠেছে। অন্যদিকে জ্বালানি আমদানি থেকে বের হতে পারছে না সরকার, অর্থাৎ এক ধরনের সংকটের মধ্যে রয়েছে, এবং যেটি বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, নতুন সরকারকেও এই অর্থনৈতিক সংকটটি মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এটি এখন বিরাট সবচেয়ে বড় সংকট। যদিও ভালো খবর হচ্ছে আমাদের রিজার্ভ অনেক বেড়েছে, কিন্তু সংকট তো আছে। এবং আরও বড় সংকট স্থিতিশীল সরকার না থাকার কারণে। সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, কিন্তু কেউ বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। অনেক দেশ কিন্তু বিনিয়োগ করার জন্য মুখিয়ে আছে, বিনিয়োগ করবো, এটা তো একটা বিগ মার্কেট, 18 কোটি মানুষের দেশ। ইউরোপের অর্ধেকের বেশি মানুষ এই ছোট্ট একটা ভূখণ্ডে বাংলাদেশে, এটা বিরাট একটা মার্কেট। সুতরাং এখানে তো বিনিয়োগ করতে চায় মানুষ, অনেক দেশ চায় বিনিয়োগ। আমি ব্যক্তিগতভাবে জানি যে অনেক দেশে বিনিয়োগ করতে চায়, অনেক ব্যক্তিও বিনিয়োগ করতে চায়, কিন্তু স্থিতিশীল সরকার না আসলে সেটি কিন্তু এটা, ধরুন এই সরকার কয়দিন আছে অনেকে জানেন না, অনেকে ভাবেন যে নির্বাচন আদৌ হবে কি হবে না, নির্বাচনকে কেন্দ্র করে কোনো সমস্যা কিনা, মারামারি কাটাকাটি হয়, নানা ধরনের শঙ্কা উৎকণ্ঠা রয়েছে। সেটি দূর হতে পারে একটি নির্বাচনের মধ্য দিয়ে। একটি নির্বাচিত সরকার যদি আসে, 5 বছর তো আমরা জানি সরকার মেয়াদ, তখন কিন্তু মানুষ আস্থা রাখবে। সুতরাং যে কথাটা এই কারণে বললাম যে অর্থনৈতিক সংকট তো আছে, আর ব্যাংক লুটপাট হয়েছে, ঈশ্বর সাহেবের আমলেও অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু তখন সুবিধা ছিল, টাকাগুলো পাচার হয়ে যায়নি, দেশের মধ্যে এগুলো রোলিং করেছে। কিন্তু এই শেখ হাসিনা আমরা কিন্তু সব টাকা পাচার হয়ে গেছে, যারা ব্যাংক দখল করে লুটপাট করে ওই ওয়েস্টার্ন হোটেলে নিয়ে ব্যাংকের মালিকানা চেঞ্জ করে টাকা পয়সা তুলে নিয়েছে। এটা তো পাচার হয়ে গেছে, বড় অংশ কিন্তু পাচার হয়ে গেছে। সুতরাং এই কারণে কিন্তু দেশে এখন এই সংকট, এই 9 লক্ষ বেকার দেখলাম, কত বেকার, বাজারে আগুন লেগেছে আপনি জানেন। আজকে না কালকে একটা রিপোর্ট দেখলাম, এটা আজব দেশ, যে কৃষক যে পণ্য উৎপাদন করে সেটি ঢাকায় এসে 4 গুণ দাম হয়, কৃষক কিন্তু দাম পায় না, দাম পাচ্ছে না। কালকেই দেখলাম একটা পত্রিকা খুব ভালো রিপোর্ট করেছে। তো এই প্রবণতা চলছে। তো অর্থনৈতিক সংকটগুলো কাটাতে হলে সরকার চেষ্টা করছে। কিছু যে ব্যাংক লুটপাট আপাতত বন্ধ হয়েছে, মানে মানুষের কিন্তু আস্থাও নাই, ব্যাংকে টাকা রাখতে চায় না এখন কেউ। এটি কেন হয়েছে? আগে আমরা দেখেছি, ছোটবেলায় শুনেছি, মানুষের ঘরে ডাকাতরা গিয়ে টাকা পয়সা লুটপাট। এখন আমি গিয়ে টাকা ব্যাংকে রেখে ব্যাংক থেকে ডাকাতরা নিয়ে যায়। এটা গত 15.5 বছর যেটা হয়েছে, সে কারণে মানুষের আস্থা কমেছে। মানুষ টাকা ঘরে রাখে, এখন যে শুনি যে ব্যাংকে রাখতে চায় না। সুতরাং আস্তে আস্তে সময় সরকার চেষ্টা করছে, যে 5টি ব্যাংক বোধহয় একীভূত করার চেষ্টা করা হচ্ছে। ওই ব্যাংকে যে 10 লাখ টাকা আছে, তিনি 5,000 টাকা গিয়ে তুলতে পারেন না। আগে ফোন দিয়ে রাখতে আমি 5,000 টাকা নিবে, এই অবস্থা সৃষ্টি করেছে। কেন ইমাজিন কি অবস্থা, আমার টাকা আমি তুলতে পারছি না, এই অবস্থা তো হয়েছিল। এটা দূর হচ্ছে আস্তে আস্তে, আশাবাদী হতে চাই। এবং ওই আবার শেষ কথা বলি, যেটি স্থিতিশীল সরকার আসতে হবে, না হলে কিন্তু এই অর্থনৈতিক সংকট, বিনিয়োগ, বেকারত্ব সমস্যা, এগুলোর সমাধান হবে না। জি, আলোচনায় অংশ নেওয়ার জন্য ইলিয়াস খান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।